Good afternoon, students. কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আমাদের আলোচনা চলছে। এর আগের ক্লাসগুলোতে আমরা একটা রিয়াকশানের রেট ল, তার ইন্টিগ্রেটেড ফর্ম এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে কোনো একটা রিয়াকশানের স্পিড বা গতি কিভাবে পরিবর্তিত হয় সেই আলোচনায় করেছি, এবং সেই আলোচনার উপর ভিত্তি করে কোনো একটি রিয়াকশান একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তার মধ্যে রিয়াক্ট্যান্ট কতটুকু অবশিষ্ট থাকে এবং প্রোডাক্ট কতটুকু তৈরি হয় সেই ভাবনা চিন্তা আমরা করতে পেরেছি। সেই আলোচনার থেকে সামনে আরও আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করছি সেটা আগের দিনই বলেছিলাম যে কোনো একটি বিক্রিয়ার গতির ওপর তাপমাত্রার প্রভাব, দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য রেট অফ আ কেমিক্যাল রিয়াকশান, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের কোনো বিশেষ রাসায়নিক বিক্রিয়ার দিকে নজর না রেখেও এমনিতেই একটা ধারণা রয়েছে যে প্রায় সমস্ত রাসায়নিক বিক্রিয়ার গতি তাপমাত্রা বাড়ালে বেড়ে যায়। প্রায় সমস্ত বিক্রিয়ার গতি বেড়ে যাবে যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই, এবং এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উদাহরণ থেকে, বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা একদম প্রথমেই যে উদাহরণটা দেখছি এখানে সেটা হচ্ছে কেমিলুমিনেসেন্স রিয়াকশান ইন লাইট স্টিক্স। কেমিলুমিনেসেন্স কি? কেমিলুমিনেসেন্স হচ্ছে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া যেই রাসায়নিক বিক্রিয়ায় আলো উৎপন্ন হয়। এরকম এক্সাম্পল আমরা দেখেছি এমনি যখন আমরা ধরো কোনো কিছু কম্বাশন বা ইগনিশন বিক্রিয়া ঘটে যখন, তখন হচ্ছে যে আলো এবং তাপ উৎপন্ন হয়। এটা সেরকম না, এটা হচ্ছে একটা এমন বিক্রিয়া যেটা সাধারণ তাপমাত্রাতেই হয়, এবং এই লাইট স্টিক হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা দণ্ডের ওপর একটা কোটিং দেওয়া আছে, যে কোটিংটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় আলো উৎপন্ন করে। এবারে আমরা অবজারভেশনটা দেখছি কি, যে যদি আমরা কোল্ড ওয়াটার পাল্টে এখানে হট ওয়াটার দিয়ে দিই, আমরা দেখতে পেয়েছি যে আলোর ঔজ্জ্বল্য বেড়েছে। অর্থাৎ এই যে কেমিলুমিনেসেন্ট রিয়াকশানটা সেটা গরম জলে বেশি হারে হচ্ছে এবং তার ফলে বেশি আলো উৎপন্ন হচ্ছে। আমরা এটা দেখলাম। এবারে আমরা এই যে এক্সপেরিমেন্টালি আমাদের যে অবজারভেশনটা পেলাম, বা আমরা হচ্ছে যে এর আগে হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের ঘটনা থেকে যে ধারণাটা পেয়েছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তাপ বাড়ালে দ্রুত হয়, এই বিষয়টা ভাবতে গেলে আমাদের বুঝতে হবে যে পরিবর্তনটা কোথায় হয়। কনসেন্ট্রেশন যেহেতু এখানে ফ্যাক্টর না, কারণ কনসেন্ট্রেশন একই রেখে আমরা তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে রিয়াকশনের গতি পর্যবেক্ষণ করছি, অর্থাৎ আমরা আমাদের রেট কনস্ট্যান্ট যেটাকে বলেছিলাম, রেট কনস্ট্যান্ট, এবার তাহলে বুঝতে হবে যে এই যে কনস্ট্যান্ট কথাটা বলেছিলাম
এই কনস্ট্যান্ট কথাটা ডেফিনেশন দিতে গিয়ে বারবার আমরা উল্লেখ করেছি যে উচ্চতর তাপমাত্রায় এই কনস্ট্যান্টটা কিন্তু পাল্টে যাবে, অর্থাৎ রেট কনস্ট্যান্টটা ততক্ষণ অবধি কনস্ট্যান্ট যখন আমি বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তন করিনি। এখানে আমরা এক্সপেরিমেন্টাল এভিডেন্স নিয়েছি, যে আমরা আগের ক্লাসে যে রিয়াকশানটা নিয়ে আলোচনা করেছিলাম, মিথাইল আইসোসায়ানাইড থেকে মিথাইল সায়ানাইডের যে ট্রান্সফরমেশনের বিক্রিয়া, যেটা কিনা হচ্ছে একটা আইসোমেরাইজেশন রিয়াকশান। আমরা জানি যে একটা সমাবয়ব তৈরি হচ্ছে, সেই বিক্রিয়ার রেট, যেহেতু হচ্ছে বিক্রিয়াটা ফার্স্ট অর্ডার, তাই এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট হচ্ছে সেকেন্ড ইনভার্স। এবার এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্টকে আমরা প্লট করেছি উইথ টেম্পারেচার। আমরা যে গ্রাফটা পেলাম সেই গ্রাফটা হচ্ছে এরকম, এতে যেটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে অ্যারাউন্ড 190 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ দ্য মিনিমাম টেম্পারেচার রিকোয়ার্ড ফর দিস রিয়াকশান। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রিয়াকশানের গতি বাড়ে, শুধু তাই নয়, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা না বাড়লে এই বিক্রিয়াটা শুরুই হবে না। এবারে আমরা যেটা দেখলাম যে এই বিক্রিয়াটাতে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আমরা পাচ্ছি, এবং এই এক্সপোনেনশিয়াল কার্ভের একটা জায়গা নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, যে যদি এটাকে আমি বাড়াতে থাকি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই রকম একটা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে কিন্তু গিয়ে আর হচ্ছে যে এই টেম্পারেচার বাড়বে কি না আমাদের একটা সন্দেহ দেখা দিচ্ছে, হয়তো আর বাড়বে না। এই তো আমরা এখানে একটা টেম্পারেচার খুঁজে পাবো, তারপরে আর বাড়বে না। এবার এই বাড়বে কথাটা আমরা বললাম, এবং এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেয়েছি যে প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়লে রেট দ্বিগুণ করে হয়ে যায়। এটা আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি। কিন্তু এবারে এই রিয়াকশন বাদে অন্য সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে এই হচ্ছে যে তাপমাত্রা বাড়লে হচ্ছে বিক্রিয়ার হার বাড়ে, সেখানে আমাদের দুটো কাজ করতে হবে। এক হচ্ছে যে একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে আমায় থিওরাইজ করতে হবে। এটা আমাদের যে কোনো বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে থিওরাইজ করা, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে কোয়ান্টিফাই করা। অর্থাৎ কোনো একটা জায়গাতে কোনো প্যারামিটারের চেঞ্জ হচ্ছে, আমরা যখনই এই বিষয়টা দেখি, আমাদের কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে এই চেঞ্জটা কেন হচ্ছে সেই বিষয়টাকে খুঁজে তার পেছনের অন্তর্নিহিত বিজ্ঞানকে খুঁজে বার করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কতটুকু পরিবর্তন কোনো একটা প্যারামিটারে করলে তার করসপন্ডিং আর একটা প্যারামিটার, অর্থাৎ এক্ষেত্রে টেম্পারেচার কতটুকু বাড়ালে
বিক্রিয়ার হার কতটুকু বাড়বে, সেই অঙ্কটাকে, সেই গাণিতিক সূত্রটাতে পৌঁছনো, এই দুটো হচ্ছে আমাদের কাজ। তাহলে একদম প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করব, যে তাপমাত্রা বাড়লে একটা বিক্রিয়ার যে গতি বাড়ে, কেন বাড়ে? রেট কনস্ট্যান্ট বেড়ে যায় বলে বাড়ে। তাহলে আমরা রেট কনস্ট্যান্টের সঙ্গে তাপমাত্রার সম্পর্কটা আছে সেই বিজ্ঞানটুকুকে আগে খুঁজে বার করার চেষ্টা। একদম প্রথমেই এই সংক্রান্ত যে থিওরির কথা আমরা বলবো সেটা হচ্ছে কলিশন মডেল। এই কলিশন মডেলের বৈশিষ্ট্য হলো যে আমরা এই রাসায়নিক গতিবিদ্যার আলোচনায় যেটা বিষয়টা লক্ষ্য করেছি, যে মূলত দুটো প্যারামিটার, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে টেম্পারেচার। এই দুটো বিষয় একটা বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে। এবারে এই কলিশন মডেল যেটা, এই কলিশন মডেল এটা আসছে হচ্ছে আমাদের কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস থেকে, যেটা আমরা আগের ক্লাসে তোমরা দেখতে পারো, কাইনেটিক থিওরি অফ গ্যাস চর্চায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। এনিওয়ে, এই যে দুটো প্যারামিটার, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশনস আর একটা হচ্ছে টেম্পারেচার, এই দুটো বিষয়কে একসাথে অ্যাকাউন্ট করার জন্য এই মডেলটা কাজ করবে। এই মডেলের মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার মূল কথা কি? মূল কথা হচ্ছে কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন যেগুলো বিক্রিয়ক অণুর মধ্যে রয়েছে, রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের মধ্যে রয়েছে, আইদার দ্য bond should break or there will be formation of new bond or there will be both. পুরনো বন্ড ভাঙবে, নতুন বন্ড তৈরি হবে, দুটোই ঘটবে। এবারে এই বন্ড ভাঙা এবং জোড়া, এই সব কিছুর জন্যই যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা কি? সেটা হচ্ছে যে মলিকুলকে ধাক্কা মারতে হবে। মলিকুলস মাস্ট কোলাইড টু রিঅ্যাক্ট। দুটো বিক্রিয়ক অণু একই পদার্থের বা আলাদা পদার্থের, যাই হোক, দুটো অণুর মধ্যে ধাক্কা না লাগলে বিক্রিয়া হবে না। অর্থাৎ যখন আমরা বলবো কথা যে কোনো একটা বিক্রিয়ার গতি বাড়ছে বা কমছে, এটার মানে হলো যে ওই বিক্রিয়ক পদার্থের মধ্যে, ওই সিস্টেমের মধ্যে যে দুটো অণুর মধ্যে ধাক্কা লাগার সংখ্যাটা বাড়ছে। যত বেশি ধাক্কা লাগবে তত বেশি রিয়াকশান হবে। এইটা হচ্ছে আমাদের স্পষ্ট থিওরি। এবারে আমরা যদি একটু ভেবে চিন্তে বিষয়টা বোঝার চেষ্টা করি, যে যদি আমার সিস্টেমের মধ্যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে যে আমার ওই যে ভলিউম অফ দ্য রিঅ্যাক্টিং ভেসেল, সেই ভলিউমের মধ্যে নাম্বার অফ মলিকুলস বেড়ে যাচ্ছে। এবং ইট ইজ পিওর স্ট্যাটিস্টিক্স, যে যদি হচ্ছে যে যে মলিকুলগুলোর মধ্যে ধাক্কা লাগবে তাদের সংখ্যা বেড়ে যায়, তাহলে ধাক্কার পরিমাণ বাড়বে, একদম স্পষ্ট কথা, বাড়বেই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আবার যে আমরা কোনো একটা সিস্টেমের তাপমাত্রার সাথে সেই সিস্টেমের মলিকুলগুলির যে গতিশক্তি, তার একটা সম্পর্ক কাইনেটিক থিওরিতে খুঁজে পেয়েছি। অর্থাৎ তাপমাত্রা বাড়লেই
মলিকুলগুলোর গতিশক্তি কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। এবার কাইনেটিক এনার্জির ফর্মুলা মনে থাকার কথা, কঠিন কিছু না। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল? কাইনেটিক এনার্জি এই ছিল ফর্মুলা। কাইনেটিক এনার্জি কি ছিল? হাফ mv স্কোয়ার। ভালো কথা। এবার আমরা বুঝতেই পারছি যে এর তো বাড়ার কিছু নেই, একদম মলিকুলার মাস, বাড়ার কিছু নেই। তার মানে যা বেড়েছে টেড়েছে সবই হচ্ছে এই, যেটা আমার এই যে এ হচ্ছে বেড়েছে, এই ভি হচ্ছে বেড়েছে, এই ভি হচ্ছে বেড়েছে, অর্থাৎ ভেলোসিটি বেড়েছে। এবার কোনো একটা, আবার ফিরে আসি আমরা, যে কোনো একটা ভেসেলের মধ্যে কনফাইন্ড কিছু মলিকুল, তাদের যদি ভেলোসিটি বেড়ে যায়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মলিকুলগুলোর মধ্যে ধাক্কা লাগার প্রবণতা বাড়বে এবং কলিশনের সংখ্যাও বাড়তে শুরু করবে, যেটাকে আমরা কলিশন ফ্রিকোয়েন্সি বলেছিলাম। আলোচনায় সেটা উঠে এসছে। যদি আমরা টেম্পারেচার বাড়াই, মলিকুলার স্পিড বাড়বে। আর মলিকুল যদি তার ফাস্ট মুভ করে, তাহলে মলিকুলগুলো আরও জোরে ধাক্কা মারবে এবং আরও বেশি সংখ্যক বার ধাক্কা মারবে। দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে, যদি হচ্ছে স্পিড বাড়ে, তাহলে ধাক্কাটা হচ্ছে মোর ফোর্সফুল হবে, অর্থাৎ ধাক্কাতে ইনভলভড এনার্জির পরিমাণ বাড়বে এবং ধাক্কার সংখ্যা বাড়বে। তবে একটা জিনিস আমাদেরকে যেটা বলতে হবে, যে বুঝতে হবে, যে একটা রিয়াকশান যখন হতে যায়, তখন ওই একটা ধাক্কা মারলেই বিক্রিয়া হবে, এইটা বোধহয় ঠিক কথা হলো না। সঠিক ধাক্কা মারতে হবে, সঠিক ধাক্কা মারতে হবে। গল্পটা স্পষ্ট বুঝে নাও। তুমি একটা গাড়িকে যদি সামনের দিকে এগোতে চাও, তোমাকে গাড়ির পেছনে দাঁড়িয়ে ঠেলতে হবে। তুমি যদি গাড়ির পাশে দাঁড়িয়ে খুব শক্তি প্রয়োগ করে ঠেলো, তোমার অ্যাচিভমেন্ট কিন্তু হবে না। তেমনই, যেহেতু হচ্ছে আমরা বলছি বারবার যে আমরা কোনো একটা বন্ডকে ভাঙতে চাইছি বা নতুন কোনো একটা বন্ডকে তৈরি করতে চাইছি, সো ব্রেকিং অফ অ্যান এক্সিস্টিং বন্ড অর ফরমেশন অফ এ নিউ বন্ড, এদের দুটো ক্ষেত্রেই দ্য রিকোয়ারমেন্ট ইজ কলিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন, বা সঠিক ধরনের কলিশন, দ্য রাইট কাইন্ড অফ কলিশন। এবারে বলছি যেটা, যে অধিকাংশ বিক্রিয়াতেই যেটা হয়, যে যতগুলো হচ্ছে ধাক্কা লাগে, তার একটা অল্প ফ্র্যাকশান শুধুমাত্র হচ্ছে যে বিক্রিয়া হতে সাহায্য করে। একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, যে যখন আমরা হাইড্রোজেন আর আয়োডিন মিশিয়ে অর্ডিনারি টেম্পারেচার প্রেসারে রেখেছি, বলছে প্রত্যেকটা মলিকুল পার সেকেন্ডে 10⁻10 কলিশনস। যদি প্রত্যেকটা কলিশন হচ্ছে যে কাজের হতো, তাহলে কি হতো? তাহলে হচ্ছে 1 সেকেন্ডের কমেই হচ্ছে বিক্রিয়াটা হয়ে যেত। কিন্তু খুব স্লো রিয়াকশান হয়। কেন না? অনলি 1 in every 10⁻13 collisions produce a reaction. টেন টু দি পাওয়ার 3 রিয়াকশান হলে তার মধ্যে একটা রিয়াকশান হচ্ছে মাত্র এফেক্টিভলি আমার যে রিয়াকশানটা হচ্ছে যে দরকার, সেই রিয়াকশানটাতে যেতে সাহায্য করে। আউট অফ 10⁻13 collisions, only 1 collision gives us the desired product. একটা উদাহরণ দিচ্ছে। এই যে উদাহরণ বলতে, এই যে আমরা এই যে বলছি যে এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। রাইট কাইন্ড অফ কলিশন।
রাইট কাইন্ড হওয়ার জন্য একটা কলিশনের তাহলে কি কি যোগ্যতা লাগে, একটা কলিশনের কি কি প্যারামিটার দেখতে হয়? ফার্স্ট প্যারামিটার বলছে ওরিয়েন্টেশন ফ্যাক্টর, যেটা আমি বললাম যে ধাক্কাটা কোথায় মারছে সেটা গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট এক্সাম্পল দেখা যাক। আমাদের এই একটা বিক্রিয়া, নাইট্রোসিল ক্লোরাইড NOCl is reacting with atomic chlorine to give nitric oxide and chlorine gas. Cl plus NOCl gives NO plus Cl2. এই অবধি হচ্ছে আমার বিক্রিয়া। এবার এই বিক্রিয়া সংক্রান্ত আলোচনায় ঢুকতে গিয়ে আমরা দেখি এটা কি এটা হচ্ছে আমার সেই Cl মলিকুল। এই হচ্ছে আমার সেই Cl মলিকুল। এবারে আমরা যেটা দেখব আমাদের সিস্টেম অনুযায়ী, এইটা হচ্ছে আমার অক্সিজেন মলিকুল। ফাইন, দিস ইজ আওয়ার নাইট্রোজেন অ্যান্ড দিস ইজ অ্যানাদার Cl। এই হচ্ছে আমার মলিকুলটা। খুব একটা বোঝা যাচ্ছে না লেখাটা, তাই নিয়ে দাঁড়াও। এই হচ্ছে আমার মলিকুলের ছবি। ফাইন, এবার তৈরি হবে কি, এইটা হচ্ছে আমার তাহলে সেই মলিকুলটা Cl2 মলিকুল অ্যান্ড দিস ইজ মাই নাইট্রিক অক্সাইড। ফাইন, এবারে ধাক্কার বৈশিষ্ট্য বোঝো যে এই দুটো ক্লোরিন অ্যাটমের মধ্যে ধাক্কাটা লাগতে হবে, তাহলে হচ্ছে আমার এই ক্লোরিন মলিকুলটা তৈরি হবে। এটা হচ্ছে এফেক্টিভ কলিশন। হ্যাঁ, কলিশনের পর Cl2 হয়েছে, NO তৈরি হয়েছে। এবার দেখো যদি গল্পটা এরকম হয়ে যায়, এই ধাক্কা লাগলো, কি হলো? যেমন ছিল তেমনই আছে। ধাক্কা লেগেছে, ফিরে আবার চলে গেছে। ধাক্কা মেরেছে অক্সিজেনকে, এটা ক্লোরিন, ধাক্কা মেরেছে অক্সিজেনকে, ও তো কিছু লাভ নেই, OCl বন্ড তো আর তৈরি হবে না, ব্যাস আবার ফিরে চলে গেল। তার মানে ধাক্কা লাগলে প্রোডাক্ট হবে, ধাক্কা লাগলে হবে মানে ধাক্কা না লাগলে কিছুতেই হবে না, ধাক্কা লাগতেই হবে। কলিশন ইজ এ মাস্ট, বাট কলিশন হলেই হবে সেটা কিন্তু কথাটা নয়। তার জন্য একটা প্যারামিটার হচ্ছে ওরিয়েন্টেশন, প্রপারলি ধাক্কা মারতে হবে। এই যে দুটো ক্লোরিন অ্যাটমের মধ্যে যদি ধাক্কা না লাগে তাহলে হচ্ছে কিন্তু প্রোডাক্ট ফর্মেশন হবে না। এবার যেটা বলার কথা, এটা নিয়ে আমার কিন্তু এই গোটা গল্পটার মধ্যে কিন্তু আমার হাতে কিছু নেই বিশেষ। মানে যেটা বলতে চাইছি যে ওরিয়েন্টেশন ফ্যাক্টর, এই বিষয়টা কিন্তু আমার কন্ট্রোল করার বিশেষ কোনো অবকাশ নেই। অর্থাৎ যদি হচ্ছে যে এই দেখা যায় যে একটা বিক্রিয়াতে যে পরিমাণ কলিশন হচ্ছে তার হচ্ছে যে সে 20% ইন প্রপার ওরিয়েন্টেশন যদি হয়, বা 40% ইন প্রপার ওরিয়েন্টেশন, যে ওরিয়েন্টেশনে ধাক্কা লাগাটা দরকার সেই প্রপার ওরিয়েন্টেশনে ধাক্কা লাগছে হচ্ছে 20%, 40%, 30%, যাই হোক। আমার এরকম কোনো প্যারামিটার আমার হাতে নেই, এরকম কোনো ফিজিক্যাল কন্ডিশন আমার হাতে ম্যানিপুলেট করার জন্য নেই, যেটাকে ম্যানিপুলেট করে দিলে
আমি এই নাম্বার অফ এফেক্টিভ মানে প্রপার ওরিয়েন্টেড কলিশনকে বাড়াতে পারবো, ফ্র্যাকশনকে বাড়াতে পারবো। 20% হচ্ছিল, এটাকে 80% করতে পারবো এমন আমার হাতে নেই। আমার হাতে যে গল্পটা আছে সেটা হচ্ছে যে, যেহেতু আমি জানি যে টোটাল নাম্বার অফ কলিশনের 20% হচ্ছে প্রপার ওরিয়েন্টেশনে, তাহলে আমি টোটাল নাম্বার অফ কলিশনটা যদি বাড়াতে পারি তার পার্সেন্টেজ হিসেবে ওটাও বাড়বে। এই অবধি আমার হাতে আছে। মলিকুলার ওরিয়েন্টেশন রিঅ্যাকশনের মধ্যে চেঞ্জ করার এমনিতে তেমন কোনো মেথড আমার হাতে নেই। দ্য সেকেন্ড পার্ট ইজ ইম্পর্টেন্ট, যে এই যে ধাক্কা লাগছে, এই ধাক্কাটা যথেষ্ট জোরে লাগছে কিনা, যথেষ্ট জোরে লাগছে কিনা বুঝতে গেলে তখনই হচ্ছে যে আমার এই অ্যাক্টিভেশন এনার্জির গল্পটা এসে হাজির হবে। ঠিক আছে, এটা আমরা এই ভদ্রলোকের নাম তো আমরা বারবার শুনেছি, আরহেনিয়াস। অ্যাসিড বেসের আলোচনায় ওনার নাম উঠে এসছে, কিন্তু উনি প্রথম সাজেস্ট করলেন যে মলিকুলের রিয়াকশান করার জন্য একটা সার্টেন মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। এটা আমরা আমাদের ধ্যান ধারণায় এমনিতে বুঝতে পারি। কি করে বুঝতে পারি? যে এই অ্যাক্টিভেশন এনার্জি দরকার বিক্রিয়া হওয়ার জন্য, উইদাউট অ্যাক্টিভেশন এনার্জি বিক্রিয়া হয় না। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, দিস ইজ দ্য রিজন ওয়াই দেয়ার ইজ লাইফ অন দ্য আর্থ। পৃথিবীতে জীবন রয়েছে এই একটা মাত্র কারণে, যে উইদাউট অ্যাক্টিভেশন এনার্জি বিক্রিয়া হয় না। কঠিন মনে হচ্ছে কথাটা, ভাবলেই বুঝবে যে আমরা এটা মোটামুটি জানি আমাদের জীবন বিজ্ঞানের ধ্যান ধারণা থেকে, যে প্রাণী হোক বা উদ্ভিদ, প্রত্যেকের এক্সিস্ট করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাটমসফেরিক অক্সিজেন। এবারে ভালো করে ভেবে দেখো, যদি অ্যাটমসফেরিক অক্সিজেন এবং অ্যাটমসফেরিক নাইট্রোজেন উইদাউট রিকোয়ারমেন্ট অফ এনি মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি বিক্রিয়া করতে শুরু করত, নাইট্রোজেন তো অক্সিজেনের চাইতে অনেক বেশি আছে অ্যামাউন্টে, তাহলে এই সমস্ত অক্সিজেনটা হচ্ছে যে এক্সস্টেড হয়ে গিয়ে নাইট্রোজেনের বিভিন্ন রকমের অক্সাইড তৈরি করে ফেলতো, N2O, NO, NO2 তৈরি করে ফেলতো, এবং পৃথিবীতে তাহলে হচ্ছে যে জীবনের অস্তিত্ব হচ্ছে যে ইট উড বি ইন ডেঞ্জার, ইট উড বি ইন ট্রাভেল, ইট উড বি আন্ডার থ্রেট। ঘটে না, সেরকমটা ঘটে না। প্রত্যেকটা মলিকুলের এই কলিশনগুলোর পেছনেও একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভ থাকতে হয়, ইভেন ইন প্রপার ওরিয়েন্টেশন। ধাক্কা লাগলেই হচ্ছে যে ওরিয়েন্টেশন ঠিক থাকলেই সেটা হচ্ছে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং করে ফেলবে, তা নয়। একটা ডেফিনিট এনার্জি দরকার পড়ছে। এবার এই এনার্জিটা কোত্থেকে আসবে? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য কোলাইডিং মলিকুলস। কাইনেটিক এনার্জি, গতিশক্তি। এবার এই গতিশক্তিটা যেটা হবে, যে ধাক্কা যেই লেগে গেল, ভালো করে ভেবে দেখো, এই যে কাইনেটিক এনার্জি যেই ধাক্কা লেগে গেল, তার মানে তো গতি বন্ধ হয়ে গেল, আর তো যাচ্ছে না, থেমে যাচ্ছে। এবার এই কাইনেটিক এনার্জিটা তখন কি হলো? তখন স্ট্রেচিং, বেন্ডিং, এই ঘটনাগুলো শুরু হলো। একটা বন্ড স্ট্রেচ হচ্ছে বা একটা বন্ড বেন্ড হচ্ছে, এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো। এবং একটা সার্টেন লেভেলের ওপর যদি স্ট্রেচ হয় বা বেন্ড হয়, ইভেনচুয়ালি দ্যাট উইল লিড টু বন্ড ব্রেকিং, এবং সেখান থেকেই কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জিটা হচ্ছে মলিকুলের পোটেনশিয়াল এনার্জিকে অল্টার করার জন্য কাজে লাগছে। মলিকুলার পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে যে মলিকুলের জিওমেট্রি, মলিকুলের বন্ড স্ট্রেংথ, মলিকুলের বন্ডগুলোর পোলারিটি,
এই সবের ফলে মলিকুলের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হয়েছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে চেঞ্জ করার জন্য এই এক্সটার্নাল কাইনেটিক এনার্জি বা মলিকুলার কাইনেটিক এনার্জি কাজে লাগছে। এবং মলিকুলার কাইনেটিক এনার্জি বাড়ানোর উপায়, মলিকুল যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমের টেম্পারেচার বাড়াবার চেষ্টা করতে হবে। যদি সেটা বাড়ানো না যায়, খুব স্লো মুভমেন্ট থাকে মলিকুলের, তাহলে মলিকুলগুলো একটা সঙ্গে ওটা ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আবার যেমন যাচ্ছিল তেমন বেরিয়ে যাবে। ভেবেই দেখো না, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস সবই আছে। এবার নাইট্রোজেন ধাক্কা লেগে হচ্ছে যে নাইট্রোজেনের বন্ডগুলো ভেঙে যাচ্ছে, এমন তো ঘটে না সবসময়। নাইট্রোজেন ধাক্কা লাগছে, আবার হচ্ছে বাউন্স করে যাচ্ছে। পারফেক্টলি ইলাস্টিক কলিশন নাও, এমনি কলিশন হচ্ছে, গতি বাড়ছে কমছে, কিন্তু বন্ড ভাঙা অবধি জায়গায় চলে যেতে পারবে না, একটা ডেফিনিট এনার্জির দরকার পড়বে। এবার সেই এনার্জিটার আমরা নাম দিয়েছি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এবং এটা রিয়াকশান টু রিয়াকশান ডিপেন্ড করবে। যে রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, সেই রিয়াকশান করার জন্য আমার তত বেশি পরিমাণে টেম্পারেচার লাগবে। এবারে একটা উদাহরণ, অনেকটা মলিকুলের মতনই গলফ খেলা হচ্ছে। এখানে বলটা আছে, এটা এখান দিয়ে গিয়ে এই গর্তে পাঠানো হবে, এটা হচ্ছে টার্গেট। এই মাঝে একটা ব্যারিয়ার আছে, এবারে যেটা বলছে যে ওই কাজ হচ্ছে এই বলটাকে ঠেলে এই এতদূর পর্যন্ত আমার এতদূর অবধি তুলে দেওয়া। এতদূর অবধি তুলে দিলে তার পরের যে পার্টটা, if you could understand, এই তো এই যে গল্পটা, মানে এই প্রথমটুকু ঠেলে তুলে দিতে হবে, তারপরের টুকু তো হচ্ছে যে এমনি নিয়ে আসবে। এইটা হচ্ছে যে ঘটনাটা ঘটবে। আর যদি না হলে তাহলে কি হতো, এই খানিক দূর অবধি উঠতো, উঠে আবার নেমে চলে আসতো। অর্থাৎ আমরা যদি হচ্ছে যে মলিকুল নিয়ে ভাবি, তাহলে মলিকুল হচ্ছে যে স্টার্টিং মেটেরিয়াল রিয়াক্ট্যান্ট থেকে খানিকটা ধাক্কাধাক্কি করতো, করে হচ্ছে যে এই এটা প্রপার ধাক্কাটা পেতো না, আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসতো। এইটা হচ্ছে ভাবনা চিন্তাটা, না ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়েছে। এই পয়েন্টটা একটা প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা কি বলছে যে এই যে বলটা মারছে তাকে কতটা জোরে হিট করতে হবে, এটা কার উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে যে এই বল যেখানে আছে আর গর্ত যেখানে আছে তাদের মধ্যে হাইটের ডিফারেন্স কত, নাকি এই বলটা যেখানে আছে আর এই যে হায়েস্ট পয়েন্ট অফ দ্য বেরিয়ার, টপ অফ দ্য বেরিয়ার, এর মধ্যে এনার্জি ডিফারেন্স কত, তাই নিয়ে আলোচনা। ছবিতে আমরা এসে পৌঁছে যাচ্ছি একটু পরে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামান্যভাবে হচ্ছে একটা গলফার খেলছে এবং তার হচ্ছে যে কত জোরে মারতে হবে এই নিয়ে কথা, কিন্তু এইখানে যে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে, এইটা একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা আজকে শিখেছি। আরেকটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, দিস ওয়ান, এই কোশ্চেনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছে, যে একটা
রিয়াকশান হওয়ার জন্য, গল্ফ বল এগুলো তো উদাহরণ বাচ্চাদের জন্য, মূল যে প্রশ্নটা তুলে ধরেছে যে একটা রিয়াকশান করার জন্য কী পরিমাণ তাপমাত্রা দিতে হবে, কী পরিমাণ এনার্জি লাগবে, সেটা কার ওপর ডিপেন্ড করবে, অন দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশান অর ইন দ্য চেঞ্জ ইন এনথ্যালপি। আমি যখন গল্ফ বলের ইনিশিয়াল অবস্থান এবং হোল নিয়ে ভাবি, অর্থাৎ আমি যখন ছবিতে চলে আসি, এমনিতে বোঝানো মুশকিল, আমি যখন ছবিতে চলে আসি এই দিস ওয়ান, এইটা নিয়ে যখন ভাবি, আমার স্টার্টিং মলিকুল আমি দেখেছি CH3NC, আর আমার এইটা হচ্ছে আমার মলিকুল, আর সায়ানাইড থেকে সায়ানাইড হয়েছে, এইটা একটা চেঞ্জ, এইটা একটা ব্যাপার, আর এইটা আর একটা ব্যাপার। বলছে পরিষ্কার কথা, এই কোশ্চেন ইন্ডিকেট করছে যে আমি কোনটা নিয়ে বেশি ভাববো। এই যে এই টার্মটা যেটাকে হচ্ছে ডেল্টা ই বলছে, ডেল্টা ই তো বেসিক্যালি এটা হচ্ছে চেঞ্জ ইন এনথ্যালপি, যে আমার একটা স্টার্টিং মেটেরিয়াল থেকে এই যে আমি হচ্ছে যে এই প্রোডাক্টে এসে পৌঁছচ্ছি, এতে হচ্ছে যে একটা এনার্জি গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু কিন্তু যেটা এইখানে বারবার বুঝে নেওয়ার বিষয়, এই ছবি আমার সামনে এই প্রথম বিষয়টা স্পষ্ট করে দিল, যেটা আমাদের মনের মধ্যে বারবার এই কোয়ারিটা ছিল যে এক্সোথার্মিক রিয়াকশান হওয়ার জন্য হিট দেওয়ার দরকার পড়বে কেন। এটা একটা বহুদিন ধরে এই কোশ্চেনটা আমাদেরকে হন্ট করছে, যে এন্ডোথার্মিক রিয়াকশান মানে যে রিয়াকশান হতে গিয়ে হিট অ্যাবজর্ব হয়, এন্ডোথার্মিক, সেখানে আমাকে বাইরে থেকে হিট দিতে হবে, কারণ হচ্ছে যে ওটা হচ্ছে যে হিট অ্যাবজর্ব করছে, কাজেই আমাকে হিট দিতে হবে। এটা সিম্পল হিসাব ছিল। কিন্তু যখনই আমি বলছি যে একটা রিয়াকশান এক্সোথার্মিক, এনার্জি ইজ রিলিজড, এটা বারবারই আমাদের মনে হয়েছে যে একটা রিয়াকশানে যদি এনার্জি রিলিজড হয়, তাহলে তো সেই রিয়াকশানে আমার বাইরে থেকে কেন দিতে হবে। আমাদের মনে এটা আসতেই পারে যে এখানে তো এনার্জি অ্যাবজর্ব হচ্ছে না, যে রিলিজ হচ্ছে, তাই এনার্জি রিলিজ হচ্ছে যখন, তখন আমাকে এনার্জি দিতে হবে কেন বাইরে থেকে। গল্পটা হচ্ছে এইটা, যে এই যে যাওয়ার রাস্তাটা, এই যে যাওয়ার রাস্তাটা যদি আমরা দেখি, যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম নয়। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের ঠিক যাওয়ার রাস্তা নয়, ভালো করে ভেবে দেখো, এইটা কিন্তু আমাদের ঠিক যাওয়ার রাস্তা নয়। এই ব্যাপারটা দিয়ে আমাদের ভাবতে হবে, এটা কিন্তু আমাদের যাওয়ার রাস্তা নয়। এই যে দিস রুট, এই রাস্তাটা কিন্তু আমাদের যাওয়ার রাস্তা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, নইলে কিন্তু সব গুলিয়ে যাবে। এইটা আমাদের যাওয়ার রাস্তা নয়, আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এই গোটাটা মেনে, গোটাটা ফলো করে এই এনার্জি অফ অ্যাক্টিভেশন পেরিয়ে আমাদেরকে কিন্তু পৌঁছতে হবে। তা না হলে কিন্তু আমাদের হচ্ছে যে চলবে না ভাবনা চিন্তাটা। এটা কিন্তু স্পষ্ট করে একদম বুঝে নেওয়ার বিষয়। ঘটনাটা কি ঘটছে, এবার এই রিয়াকশানটার একটু মেকানিস্টিক কোর্সটা দেখি, কারণ নইলে এই যে একটা এনার্জি লাগবে, কোথায় যাওয়ার জন্য লাগবে আমাকে তো বুঝতে হবে। গল্পটা বলছে কিছুই না, এই CH3NC যেটা, এই নাইট্রোজেন আর সির মধ্যে প্রথমে একটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রথমে এই যে বন্ডটা আমরা যদি দেখি, যে এই দিস বন্ড ইজ ব্রোকেন, এই বন্ডটা ভেঙে গেছে। এবার এখানে CH3 আছে র্যাডিক্যাল ফর্মে, তার সঙ্গে CN, এবার এন না জুড়ে সি জুড়ে গেল। এই হচ্ছে আমার বিক্রিয়া, ঠিক আছে। এই যেটা টেম্পারেচারটা লাগবে, যেটা এই যে এটা এনার্জি লাগবে, এনার্জির কাজ হচ্ছে যে এই বন্ডটা CH3N এর মধ্যে যে বন্ডটা, এই বন্ডটাকে সাফিসিয়েন্টলি টুইস্ট এবং রোটেট করার জন্য। এটা টুইস্ট হয়ে গেলে সিসি বন্ডটা ভেঙে যাবে, মানে সিসি বন্ডটা তৈরি হয়ে যাবে, CN বন্ডটা ভেঙে যাবে। এবারে এই যে ব্যারিয়ার যেটা আছে, এই স্টেপটা হচ্ছে, এইটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেপ, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, মানে এইটা একটা মলিকুল আমরা দেখেছি,
এইটাও আরেকটা মলিকুল আমরা দেখেছি। কিন্তু এই মাঝখানের যে এই ইন্টারমিডিয়েটটা কিন্তু কোনো একটা স্টেবল স্পিসিস নয়। এটা কিন্তু বিক্রিয়ার মাঝে একটা সময়ে তৈরি হয়েছে এবং খানিক দূর এবং খুবই অল্প সময়ের জন্য কিন্তু এই ইন্টারমিডিয়েটটা হচ্ছে পাওয়া যাবে, তারপরে কিন্তু হচ্ছে যে ওটা এখানে আবার চলে গেল। এবার এই যে হাই এনার্জেটিক যে অবস্থাটা, এটাকেই বলছে ট্রানজিশন স্টেট, বা বলছে হচ্ছে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এইটা হচ্ছে কিন্তু এনার্জেটিক্যালি হাই, এবং এই এনার্জিটুকুতে, এই জায়গাটাতে পৌঁছানোর জন্য যে এনার্জিটুকু আমার দরকার পড়বে, দ্যাট ইজ আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই যে এইটাকে যাওয়ার জন্য এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য যে এনার্জিটুকু দরকার পড়বে তারই নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আরেকটা যেটা ইনফরমেশান আফটার দ্য আইডিয়া অফ অ্যাক্টিভেশন এনার্জি আমরা এখানে দেখতে পেলাম যে এই রিয়াকশানটা কিন্তু এক্সোথার্মিক। ঠিক আছে, রিয়াক্ট্যান্টের যে এনার্জি তার চেয়ে কিন্তু এনার্জি অফ দ্য প্রোডাক্ট লোয়ার। আমরা সবসময়ই জানি যে কোথাও একটা রিয়াকশানকে যদি আমরা যেটা বলি, যেটা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক, সেটা বেসিক্যালি হচ্ছে যে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়, ডেল্টা এইচ মানে কি? চেঞ্জ ইন এনথ্যালপি মানে ফাইনাল যে প্রোডাক্ট তার এনথ্যালপি মাইনাস রিয়াক্ট্যান্টের এনথ্যালপি। তাহলে এইটা হচ্ছে আমার প্রোডাক্টের এনথ্যালপি, এটা কম। যদি এর ভ্যালু কম হয় তাহলে এর থেকে বেশিটা বাদ গেলে নেগেটিভ হবে। তো এই যেটা দেখলাম, এর থেকে আমরা যেটা পেলাম হচ্ছে এই একটা ডেল্টা একটা ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে চেঞ্জ ইন এনথ্যালপি। কিন্তু যেটা মাথায় রাখার মতো বিষয় হচ্ছে যে এইটার কিন্তু রিয়াকশান রেটের ওপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আমাদের বারবার যেটা ধারণাটা ছিল যে যে রিয়াকশান হচ্ছে যে এক্সোথার্মিক, সে রিয়াকশান এমনিতেই খুব হচ্ছে যে ফাস্ট। কেন ফাস্ট? না, ওদের যেহেতু হচ্ছে বাইরে থেকে হচ্ছে যে এনার্জি অ্যাবজর্ব করার কোনো গল্প নেই। এবার বাইরে থেকে এনার্জি যাকে দিতে হবে তাকে তো এনার্জি বাইরে থেকে দিলে তবে হবে, কাজেই সে স্লো। এরকম বোকা বোকা কথার কোনো মানে নেই, একদম এগুলো ভুল ধারণা, একদম ভুল ধারণা। হ্যাঁ, অফকোর্স এনথ্যালপি চেঞ্জ ইন আ রিয়াকশান এর কিছু ভূমিকা আছে। রিয়াকশানের কতটা প্রোডাক্ট পাওয়া যাবে সেই ব্যাপারে কিন্তু এর একটা বিস্তর ভূমিকা রয়েছে। এবং যদি আমরা ভেবেচিন্তে দেখি যে এই যে রিয়াকশানটা যেটা হয়েছে আইসোসায়ানাইড থেকে শুরু হয়েছে, আইসোসায়ানাইড থেকে শুরু হয়ে ওটা গিয়ে হয়েছে সায়ানাইড। যদি ভাবা যায় যে উল্টোটা হচ্ছে, মানে CH3CN থেকে শুরু করে NC-তে যাচ্ছে উল্টো দিকে, তাহলে কিন্তু যেটা আমাকে বুঝতে হবে, ভাবতে হবে যে উল্টো দিকে যখনই যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে মানে কি হলো, যাওয়ার রাস্তাটা যদি একই থাকে, এই গোটাটা, ঠিক আছে, এই গোটাটা, এটা কি হচ্ছে? অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে এই তখনকার যে হচ্ছে যে এনার্জি অফ অ্যাক্টিভেশন উল্টো দিকে যেতে গেলে, এটাকে আমরা আমাদের বলার জন্য প্রাইম নাম দিয়েছি। এই যে প্রাইম কিন্তু হচ্ছে যে, অর্থাৎ রিভার্স রিয়াকশান, যেটা রিভার্স রিয়াকশানের যে এনার্জি অফ অ্যাক্টিভেশান, সেটা কিন্তু হচ্ছে যে এই
আমাদের রিয়াকশানের যেটা হচ্ছে যে এনার্জি অফ অ্যাক্টিভেশন ফরওয়ার্ড রিয়াকশানের এবং হচ্ছে যে এনথ্যালপি চেঞ্জ দুটো মিলে, তার মানে উল্টো দিকে যাওয়াটা কিন্তু আরও বেশি পরিমাণে হচ্ছে যে এনার্জির দরকার পড়বে উল্টো দিকে যেতে, এবং তার ফলে এটার গতি নিশ্চয়ই ফরওয়ার্ডটার চাইতে কম হবে। এবার যেটা বলছি আমরা বিষয়টাতে, যে এইবারে এটা জিনিসটা আমরা একরকম আলোচনার মধ্যে ফেললাম দুটো জিনিসকে, যে এনার্জি অফ অ্যাক্টিভেশন এবং এনথ্যালপি চেঞ্জ, এবং এই দুটোর হচ্ছে যে একটা বিক্রিয়ার হারের ক্ষেত্রে ভূমিকা কোনটার আছে কোনটার নেই, এই আলোচনাগুলো আমরা করতে পারলাম। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে সবসময়তে হচ্ছে যে মনে রাখতে হবে যে যদি রিয়াকশানটা এক্সোথার্মিক না হয়ে এন্ডোথার্মিক হতো, তাহলে যেটা হতো যে এনার্জি অফ অ্যাক্টিভেশন দরকার পড়তো ঠিকই, বাট এই যে আমরা বললাম যে উল্টো দিকে যাওয়ার ক্ষেত্রে এটা হয়েছে ডেল্টা ই প্লাস ইএ, সেক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু অন্যরকম হতো। অর্থাৎ এই যে রিয়াকশানের ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম যে ফরওয়ার্ড রিয়াকশানের যা রেট হবে তার চাইতে ব্যাকওয়ার্ড রিয়াকশানের হচ্ছে রেট স্লোয়ার হবে, ডিউ টু রিকোয়ারমেন্ট অফ হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন ইন কেস অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশান। যদি আমার রিয়াকশানটা এন্ডোথার্মিক হতো, পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম থাকতো, এবং তাহলে রেট কনস্ট্যান্ট যদি বলি আমি, রেট কনস্ট্যান্ট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশান কিন্তু তাহলে এক্ষেত্রে ম্যাগনিচিউড বেশি, মানে এনার্জি অফ অ্যাক্টিভেশান যত কম তত রেট কনস্ট্যান্টের ভ্যালু বেশি। এই একটা রিলেশন পেলাম আমরা। আবছা আবছা হলো, আগেই আমাদের ধারণাটা নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা এই ছবি টবি দেখে একটা আইডিয়া করতে পারলাম যে আমার যে কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে তার হচ্ছে যে এনার্জি অফ অ্যাক্টিভেশান, সেই এনার্জি অফ অ্যাক্টিভেশান যত বেশি হবে রেট কনস্ট্যান্টের ভ্যালু তত কম হবে। এইটুকু আমরা বলতে পারলাম, এইটুকু অবধি আমরা যে বলতে পেরেছি, দিস ইজ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, অফকোর্স কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। আমরা যদি একটু হচ্ছে যে ছবি দেখে বোঝার চেষ্টা করি যে টেম্পারেচার বাড়িয়ে দিলে কি ঘটনাটা ঘটবে, যেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে প্লট করছি, কি প্লট করছি, এখানে প্লট করছি হচ্ছে যে কাইনেটিক এনার্জি, তার সাথে প্লট করছি হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকুল। কাইনেটিক এনার্জির সাথে ফ্র্যাকশন অফ মলিকুল প্লট করে আমরা এটা হচ্ছে যে দেখেছিলাম ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ করতে গিয়ে আমরা এটা পেয়েছিলাম। অফকোর্স এখানে হচ্ছে যে কাইনেটিক এনার্জির বদলে আমরা ভেলোসিটি প্লট করতে পারি, বা হচ্ছে যে আমরা মোমেন্টাম প্লট করতে পারি, যা আসে না কিছু, মূল বিষয়টা একই থাকে। হয়তো গ্রাফের এক্স্যাক্ট ম্যাগনিচিউডটা এদিক ওদিক হবে, স্লোপ এদিক ওদিক হবে, কিন্তু নেচার মোটামুটি একই রকম থাকছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যখন কম, তখন এই যে এইটা হচ্ছে একটা, আমরা যেটাকে বলেছিলাম যে আমাদের এনার্জি বেরিয়ার, এইটা হচ্ছে আমাদের এনার্জি বেরিয়ার। এই এনার্জি বেরিয়ার যদি মলিকুল বেরিয়ে যায়, তারপরেই হচ্ছে তার হচ্ছে রিয়াকশান হবে, এইটা হচ্ছে আমাদের ধারণা। এবার আমরা দেখতে পাচ্ছি যখন আমরা টেম্পারেচারটা কম, দ্য ব্লু কার্ভ ইন্ডিকেটস লোয়ার টেম্পারেচার, তখন কিন্তু এই যে জায়গাটা, দিস ব্লু শেডেড পার্ট, এটা হচ্ছে ইন্ডিকেট করছে দ্য ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি
মোর দ্যান দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, অর্থাৎ এনার্জি অফ অ্যাক্টিভেশন ক্রস করে গেছে এমন মলিকুলের পার্সেন্টেজ ফ্র্যাকশন। আর এই যে রেড যেটা শেডেড এরিয়া, এটা কিন্তু ইন্ডিকেট করছে এই টোটালটা জুড়ে, হ্যাঁ, এটা কিন্তু শুধু এটুকু না, এটা কিন্তু এই টোটালটা জুড়ে। এই যে এই অংশটা ফর হায়ার টেম্পারেচার, তাহলে এটা খুব স্পষ্ট করে বোঝা গেল যে হায়ার টেম্পারেচার যখন আমি পৌঁছেছি তখন আমার যে ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার দ্যান দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন এটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে একটা হায়ার রেট অফ দ্য রিয়াকশান, এটা এক্সপেক্ট করাই যাচ্ছে, কঠিন কিচ্ছু ব্যাপার না। এবারে এই একটা জিনিস, এ থেকে বি, বি থেকে সি, তুমি বিকে আইসোলেট করতে পারো, এটা স্টেবল, তখন কিন্তু আমরা মোটেই এই এ থেকে সির ট্রানজিশন স্টেট বলে ওটাকে বলতে পারবো না। অর্থাৎ আমরা একটা বি একটা মলিকুল, একটা স্টেবল মলিকুল, সেটাকে কিন্তু আমরা ট্রানজিশন স্টেট বলতে পারবো না, কারণ তখন হচ্ছে এ থেকে ধাক্কা মেরে বিতে পাঠিয়ে দিলেই আবার বি থেকে সিতে যাবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমাদের ওই এনার্জি কার্ভের ম্যাক্সিমাতে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোকেই আমরা বলবো হচ্ছে ট্রানজিশন স্টেট। এবারে আমরা ওই যে দেখলাম যে একটা ফ্র্যাকশান, এবার এই ফ্র্যাকশানটা কত, হ্যাঁ, যে যার হচ্ছে যে এনার্জি অফ অ্যাক্টিভেশনের চাইতে বেশি এনার্জি, সেই ফ্র্যাকশানটাকে আমি আলটিমেটলি খুঁজে বার করতে পেরেছি। হ্যাঁ, এবং এইটা দেখলেই বোঝা যাচ্ছে যে ফ্র্যাকশানের যেহেতু হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, তাহলে হচ্ছে যে টি যত বড় হতে থাকবে তত হচ্ছে যে ফ্র্যাকশানের পরিমাণটাও বড় হতে থাকবে। এটা একটা ছোট একটা নিউমেরিক্যাল ভাবনা চিন্তা করে আমরা দেখে নিয়েছি যে যদি হচ্ছে যে ই এর ভ্যালুটা এরকম হয় 100 কিলোজুল পার মোল আর টি 300 কেলভিন হয়, তাহলে ভ্যালুটা আসছে এইরকম, ফাইন। এবারে যদি হচ্ছে যে 320 কে হয়, মানে আমাদের টেম্পারেচারটা বাড়িয়ে দিই, তাহলে ফ্র্যাকশানটা হচ্ছে এইটা, অর্থাৎ 20 কেলভিন টেম্পারেচার বা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেই বেড়ে গেছে অমনি হচ্ছে কিন্তু আমার রিয়াকশানের ইনক্রিজটা কিন্তু হয়ে গেছে 10 ফোল্ড, 10 ফোল্ড ইনক্রিজ হয়ে গেছে। এবারে এই যে ফ্র্যাকশানের হিসাবটা, এই হিসাবটাকে কাজে লাগিয়েই আরহেনিয়াস নিয়ে এলেন তার ইকুয়েশন। একদম এই ফ্র্যাকশানটা আছে, তার সঙ্গে উনি শুধুমাত্র অ্যাড করেছেন উনার একটা নাম্বার এ, উনি একটা জিনিস খালি অ্যাড করেছেন, আর নতুন কিচ্ছু না, যেটার উনি নাম দিয়েছেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ঠিক আছে। এবং এই ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কনস্ট্যান্ট অর নিয়ারলি কনস্ট্যান্ট অ্যালং উইথ ভ্যারিয়েশন ইন টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে কমালে এটার খুব বেশি এদিক ওদিক কিন্তু হবে না।
অর্থাৎ এইখানে এসে দাঁড়িয়ে হচ্ছে যে রেট কনস্ট্যান্ট, আমরা যেটা বলছিলাম, বারবারই বলছিলাম যে রেট কনস্ট্যান্ট বাড়ে, টেম্পারেচার বাড়ে, রেট কনস্ট্যান্ট বাড়ে। কিন্তু টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট কতটা করে বাড়বে, টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট কতটা করে বাড়বে, এই ভাবনা চিন্তাটা কিন্তু আমার এমনিতে ছিল না। বোঝা গেল? কঠিন কিছু না। যে আমরা বলেছিলাম যে রেট কনস্ট্যান্ট বাড়বে, টেম্পারেচার বাড়িয়ে দিলেই বাড়বে, কিন্তু প্রত্যেকটা রিয়াকশানের ক্ষেত্রে কি সেই বৃদ্ধিটার কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটা একই? বোঝার চেষ্টা করো যে একটা রিয়াকশানে টেম্পারেচার 20 ডিগ্রি বাড়ালে রেট কনস্ট্যান্ট যতটা বাড়বে, এই যে আমরা এখানে বললাম যে এটা কী ছিল, 100 কিলো জুল, আর বলেছি এনার্জি অফ অ্যাক্টিভেশন 20 কেলভিন বাড়িয়েছি, মোর দ্যান 10 ফোল্ড ইনক্রিজ হয়েছে। ভালো কথা, যদি এটা 100 কিলো জুলের জায়গাতে 50 কিলো জুল হতো, তাহলেও কি 10 ফোল্ড হতো, নাকি 20 ফোল্ড হতো, নাকি 5 ফোল্ড হতো, এই ভাবনা চিন্তাটা থাকবে। কাজেই এই ভাবনা চিন্তাটা কাজে লাগানোর জন্যই আমাদের এই ইকুয়েশনটা দরকার পড়লো, যেখানে আমরা এই এনার্জি অফ অ্যাক্টিভেশন এবং টেম্পারেচার এই দুটো প্যারামিটারকে একসঙ্গে রেট কনস্ট্যান্টের সঙ্গে আমরা অ্যাড করতে পারলাম। এবারে আমরা দুটো ফ্যাক্টর দেখব, যেই মাত্র হচ্ছে যে ম্যাগনিটিউড অফ ইয়ে ইনক্রিজ করবে, সেখানে কে ডিক্রিজ করবে। আবার হচ্ছে যে যখন হচ্ছে যে ইয়ের ভ্যালুটা ফিক্স থাকবে, যখন হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করবে, তখন হচ্ছে যে কে ইনক্রিজ করবে। মানে ইয়ে যদি ইনক্রিজ করে, কে ডিক্রিজ করবে, আর টেম্পারেচার যদি ইনক্রিজ করে, কে ইনক্রিজ করবে। এনার্জি অফ অ্যাক্টিভেশনের সাথে সম্পর্কটা হচ্ছে উল্টো দিকে, রিভার্স রেট কনস্ট্যান্টের, আর টেম্পারেচারের সঙ্গে ডিরেক্ট রিলেশন। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা এই এনার্জি অফ অ্যাক্টিভেশনের যে আর্হেনিয়াসের তত্ত্ব কাজে লাগিয়ে আমরা নিউমেরিক্যাল প্রবলেম কীরকম হতে পারে সেটা আমরা একটু দেখব। এটা দেখি টুক করে 3 রকমের রিয়াকশান দেখতে পেয়েছি আমরা এখানে, 3 রকম ছবি পেয়েছি। মন দিয়ে দেখার বিষয় কি হচ্ছে। এই রিয়াকশান 1, দিস ইজ এক্সোথার্মিক। কেন এক্সোথার্মিক? না, স্টার্টিং মেটেরিয়ালের যে এনার্জি তার চাইতে প্রোডাক্ট এনার্জি কম, তাহলে এটা এক্সোথার্মিক, হিট রিলিজ হচ্ছে। এইটা একটা দেখতে পেলাম, ভ্যালু পেয়েছি 15 কিলো জুল পার মোল এনার্জি অফ অ্যাক্টিভেশন, আর -10 কিলো জুল পার মোল ডেল্টা ই মাইনাস হলে এক্সোথার্মিক, প্লাস হলে এন্ডোথার্মিক। এটা আরেকটা, এখানে 25 আর -15, এখানে 20 এবং +5, দিস ইজ +5, অর্থাৎ এই নাম্বার 3, দিস রিয়াকশান ইজ এন্ডোথার্মিক ইন নেচার। হিট এই রিয়াকশানে অ্যাবজর্ব হয়েছে। এবার একটা জিনিস এখানে বলে দিয়েছে বলতে অ্যাজিউম করে নিচ্ছি আমরা যে ওই সেম ভ্যালু অফ দ্য ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ওটা নিয়ে ভাবছি না আর। মানে শুধু এনার্জি অফ অ্যাক্টিভেশনের যে কি ভূমিকা সেটা নিয়ে আলোচনা হবে। ফাইন, স্মলেস্ট টু লার্জেস্ট, ভালো কথা। তো এবার যেহেতু যদি অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে, তত হচ্ছে রেট কনস্ট্যান্টের ভ্যালু বেশি হবে, আর রিয়াকশন ফাস্টার হবে।
তা রেট কনস্ট্যান্ট বলতে বলেছে স্মলেস্ট টু লার্জেস্ট, তার মানে স্মলেস্ট রেট কনস্ট্যান্ট মানে হচ্ছে হাইয়েস্ট এনার্জি অফ অ্যাক্টিভেশন কোথায় 25, তাহলে এই 2 নাম্বার। তারপরে 20 মানে 3 নাম্বার, তারপরে 15, এই হয়ে গেল সাজানো। এবারে যেটা একটু ভাবনা চিন্তা করতে বলার বিষয়, রিভার্সটা একটু ভেবে দেখা যাক কি হবে। রিভার্স একটু ভেবে দেখা যাক, যদি রিভার্সগুলো ধরতে শুরু করি আমরা, এইখানে হচ্ছে 10 আর 15 মিলে হচ্ছে রিভার্সটা হচ্ছে 25, ফাইন। এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 20 মাইনাস 5 অর্থাৎ 15। এবার আমরা কি বলেছি, এনার্জি অফ অ্যাক্টিভেশন যত বেশি তত হচ্ছে রেট কনস্ট্যান্ট ছোট, রেটও কম। তাহলে যখন হচ্ছে যে স্লোয়েস্ট টু ফাস্টেস্ট রেট কনস্ট্যান্ট বলেছে, স্লোয়েস্ট র্যাঙ্ক দ্য, প্রবলেম ভালো করে পড়বে, র্যাঙ্ক দ্য রেট কনস্ট্যান্টস অফ দ্য রিভার্স রিয়াকশানস ফ্রম স্লোয়েস্ট টু ফাস্টেস্ট, অর্থাৎ রেট কনস্ট্যান্ট সবচাইতে ছোট কার। স্লোয়েস্ট মানে স্মলেস্ট রেট কনস্ট্যান্ট, মানে হায়েস্ট এনার্জি অফ অ্যাক্টিভেশন, হায়েস্ট এনার্জি অফ অ্যাক্টিভেশন। তারপরে দিস ওয়ান, তারপরে 15, এই হচ্ছে প্রবলেম। এবারে অঙ্ক হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি কি করে বার করা যায়, কি তার জন্য আমাকে দেওয়া থাকবে, কি বুঝে নাও কি দেওয়া থাকবে। দেওয়া থাকবে হচ্ছে দুটো আলাদা আলাদা টেম্পারেচারে আমার এই রিয়াকশানের, যে কোনো রিয়াকশান যেটা নিয়ে ভাবনা চিন্তা করব তার রেট কনস্ট্যান্ট দেওয়া থাকবে, দুটো আলাদা আলাদা টেম্পারেচারে বলা থাকবে, সেটা দিয়ে কাজ করতে হবে। ভালো কথা, আমরা প্রথমে সাজিয়ে গুছিয়ে ফেলেছি, দুদিকে ন্যাচারাল লগ নিয়েছি, এই সাজিয়ে গুছিয়ে আমরা এই রকম একটা জায়গাতে এসে পৌঁছে গেছি। এটা আমরা পছন্দ করি, এটা আমরা পছন্দ করি, কারণ কি এটা আমাদের বহুল প্রচলিত স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবারে এখানে কনস্ট্যান্ট কারা কারা ভালো করে ভাবো, এই হচ্ছে কনস্ট্যান্ট, আর এটুকু হচ্ছে কনস্ট্যান্ট, ইএ বাই আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমি প্লট করবো কাকে, প্লট করবো হচ্ছে এলএন কে ভার্সেস 1/t, প্লট করবো কাকে এলএন কে ভার্সেস 1/t, ফাইন। তার স্লোপটা কি হবে, এইটা হচ্ছে স্লোপ, স্লোপ হচ্ছে মাইনাস ইএ বাই আর। এই স্লোপ থেকে আমরা বার করতে পারবো এনার্জি অফ অ্যাক্টিভেশন কত, আর ইন্টারসেপ্ট কি হবে এলএন এ, অর্থাৎ আমরা এখান থেকে এ পেয়ে যাব আর হচ্ছে ইএ পেয়ে যাব গ্রাফ থেকে। তাহলে হচ্ছে যে আমরা আমাদের যে আরহেনিয়াস ইকুয়েশন পেয়েছি সেই ইকুয়েশানে গিয়ে হচ্ছে যে বসিয়ে দেবো কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। এবার দুটোর মধ্যে কম্পারিজন করার জায়গা, কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না, গ্রাফ যদি করতে না চাই, দুটো আমার ভ্যালু লাগবে, টি ওয়ানে কত কে কনস্ট্যান্ট আর টি টুতে কত রেট কনস্ট্যান্ট, কে ওয়ান আর কে টু পেয়ে গেছি। এবার এটা কে ওয়ানের জন্য ইকুয়েশান, এটা কে টুর জন্য ইকুয়েশান, ফাইন। এবার এইটা থেকে এইটা বাদ দেবো, কোনো একটা বাদ দেবো, সাবস্ট্রাক্টিং এলএন কে টু ফ্রম এলএন কে ওয়ান বলেছি, উল্টোটাও করতে পারি, হাতি কটা পার্থক্য কিছু হবে না, করলেই হবে এলএন কে ওয়ান মাইনাস এলএন কে টু করলেই এগুলোকে সাজিয়ে গুছিয়ে
ইএ বাই আর কমন নিয়ে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছাতে পেরে গেলাম। এই ইকুয়েশান সলভ করলেই আমরা হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন কত সেটা বার করতে পেরে যাব। জাস্ট এই যদি এই ইকুয়েশানটা, এই অঙ্কটা যদি আমরা দেখি, এই অঙ্কটাতে করা আছে এই যে 4টে টেম্পারেচার বলা আছে, ঠিক আছে? 4টে টেম্পারেচার বলা আছে, 4টেও আমার দরকার পড়তো না। বলেছে কি যে ওই ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিয়াকশন বার করতে বলেছে। তো এবার এখানে আমরা যেটা হচ্ছে যে গ্রাফ নিয়ে যদি করতে চেষ্টা করি আর কি, গ্রাফ করেছি, 1/t ভ্যালুগুলো বার করেছি, আর হচ্ছে lnk। এই যে এই টেম্পারেচারগুলোকে ফার্স্টে কী করতে হবে বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল বলছি দেখো, বুঝে নাও ব্যাপারটা। ক্রুশিয়াল বলছি এই কারণে যে যদি বলতে সেলসিয়াসে রাখলে কি অসুবিধা হতো, কি অসুবিধা হতো মানে হচ্ছে যে আমরা যেটা প্লট করব, তো প্লট করব হচ্ছে lnk ভার্সেস 1/t। এবার 1/tর যদি নেগেটিভ ভ্যালু আসে, মানে টি যদি নেগেটিভ ভ্যালু হয়, সেলসিয়াস ফারেনহাইট হলেই আসতে পারে নেগেটিভ ভ্যালু, তাহলে 1/t ভ্যালু নেগেটিভ আসবে। মানে হচ্ছে আমরা গ্রাফটাকে আমাদের যেটুকু জায়গার মধ্যে ধরে রাখতে চেয়েছিলাম এর মধ্যে ধরে রাখতে পারবো না, এইটা একটা পয়েন্ট। আর পরের পয়েন্টটা হচ্ছে যদি হচ্ছে যে সেলসিয়াস ফারেনহাইট করতে গিয়ে টেম্পারেচার 0 আসে, সেই ভ্যালুকে ফেলবো কোথায়? 1/t। কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ভালো করে ভাবার চেষ্টা করো, বুঝতে পারবে। এবারে আমরা কের যে ভ্যালুগুলো পেয়েছিলাম, কের ভ্যালুগুলো পেয়েছি তাদের হচ্ছে ন্যাচারাল লগ নিয়েছি। এবার আমরা জাস্ট গ্রাফ প্লট করেছি, গ্রাফ প্লট করে আমরা হচ্ছে সেখান থেকে হচ্ছে যে স্লোপ বার করব। স্লোপ বার করতে গিয়ে এরকম একটা স্লোপ আমরা বার করেছি, সমস্যার কিছু নেই। এবার স্লোপটা হচ্ছে আমরা জানি -a/r। এবার হচ্ছে আর এর ভ্যালু বসিয়েছি, বসিয়ে হিসাব করে আমরা ইএ এখান থেকে বার করেছি। এবারে বলেছে 430 কেলভিনে কত হবে, 430 কেলভিনে কত হবে। এবার আমাদের যে কোনো একটা ভ্যালু যেটা আমাদের পছন্দ আমরা এখান থেকে তুলে নিতে পারি। আমরা একদম 1 নাম্বারটাই নিয়েছি, কঠিন কিছু না। আমরা যে কোনো অন্য একটা নিয়েও করতে পারতাম, চাইলে বাড়িতে হচ্ছে যে এই ভ্যালু 462-র বদলে আমরা যদি 472 কেলভিনের যে ভ্যালুটা আছে সেটা নিয়ে করতাম, করে দেখতে পারতে, গোলমালের কিছু ব্যাপার নেই। এখানে দেওয়া আছে আমাদের ইকুয়েশন মোতাবেক আমরা পেয়ে গেছি, জাস্ট সিম্পল হিসাব। যে হিসাব দিয়ে আমরা কাজগুলো করেছিলাম সেই হিসাব দিয়েই বিষয়টা হচ্ছে চলে আসবে, কঠিন কিচ্ছু ব্যাপার নেই। এবার কি আমরা আগে অঙ্ক করতে গিয়ে বলেছি যে অঙ্ক করার সময় আমাদের হচ্ছে যে কিছু অ্যাজাম্পশান থাকে, বা যে আগে থেকে আমরা ধরে নিই উত্তর কিছু হতে পারে। বারবার বলছি এই যে ধরে নেওয়ার কথাটা বলছি, এটা সবসময় এমন ভাবা কোনো কারণ নেই যে এই ধরে নেওয়া মানে হচ্ছে আমরা আগে থেকে বায়াসড হব না। এটা একটা ভাবনা চিন্তা। আবার একটা ভাবনা চিন্তা যে আমরা একটা টেম্পারেচার যেটা হচ্ছে কি টেম্পারেচার 430 কেলভিন, সেখানে আমরা রেট কনস্ট্যান্ট বার করছি। তার জন্য আমরা করসপন্ডিং ডেটা হিসাবে ইউজ করেছি 462.9 কেলভিন, সেই টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট। এটা বোঝা উচিত যে এটা আমাদের অ্যাজাম্পশান বলে বলবো না, ইট ইজ নট জাস্ট অ্যান ওয়াইল্ড অ্যাজাম্পশান। এটা আমাদের এতক্ষণ অবধি আমরা যা পড়েছি সেখান থেকে অর্জিত ধারণা, অর্জিত জ্ঞান যে 462.9 কেলভিনের যে হচ্ছে রেট কনস্ট্যান্ট তার চাইতে 430 কেলভিনের রেট কনস্ট্যান্টের ভ্যালুটা কম হবে। দেখলাম আমরা সেটা হয়েছে। এই অঙ্ক দুটো নিজেদের করার জন্য রইল। নেক্সট ক্লাসের আলোচনাতে আমরা রিয়াকশান মেকানিজম নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং এই রেট কনস্ট্যান্টের ক্যালকুলেশন থেকে কিভাবে আমরা রিয়াকশান মেকানিজম সম্বন্ধে ধারণা করতে পারি
সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমরা পরের ক্লাসে ঢুকব। আজকের চর্চা এতদূর পর্যন্তই। ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।